আসসালামু আলাইকুম। আমি নাইমাতুল জাহান, পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজে এবং সায়েন্স নোবের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে তোমরা আমাকে পাশে পাচ্ছ। তো আজকে ভিডিওটা মূলত যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও, বেসিক্যালি যারা এইচএসসি 25 ব্যাচ আছো এবং রিসেন্টলি তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো সেই সূত্র ধরেই আসলে এই ভিডিওটা করা। যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও এবং কী কী বিষয় মাথায় রাখতে হবে সেটা নিয়ে মূলত আজকে আমাদের আয়োজন। তো সবার প্রথমে তোমাদের জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয় এবং কী ধরনের প্রশ্ন থাকে। মূলত মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা একটা এমসিকিউ বেসড এক্সাম হয়, 1 ঘন্টা সময় থাকে এবং 1 ঘন্টার মধ্যে তোমাকে 100টা প্রশ্ন আসলে বৃত্ত ভর করতে হয়। তো চলো আমরা এটার মান বন্টন সম্পর্কে জানি। মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানে বায়োলজি থেকে 30 মার্কস, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, জেনারেল নলেজ থাকে 10 আর ইংলিশের জন্য 15 মার্কস থাকে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে মাইনাস হয়। অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্নের উত্তর সঠিক দাও সেই জন্য তুমি 1 মার্কস পাচ্ছ এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তুমি -0.25 তোমার মার্কস কাটা যাবে সেখান থেকে। তো চলো এবার আসি, এখন তোমাদের করণীয় কি। এখন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, সো তোমরা প্রিপারেশনের আগ পর্যন্ত বলতে পারো অথবা বিভিন্ন কোচিং সেন্টার তোমরা যেখানে যে ভর্তি হও না কেন সেখানে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা কিছুদিন টাইম পাচ্ছ। এই টাইমে তোমাদের মেইনলি আসলে করণীয়টা কি, যেটা তোমরা করতে পারো যদি মেডিকেলি ডেডিকেটেডলি তোমরা প্রিপারেশন নিতে চাও। সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ল্যাকিংসগুলো ফিল আপ করতে এই টাইমটা ইউটিলাইজ করতে পারো। ফর এক্সাম্পল, তোমার যদি কেমিস্ট্রিতে কিছু ল্যাকিংস থাকে তুমি এই টাইমের মধ্যে সেটা ফিল আপ করে নিতে পারো, অথবা তুমি যদি মনে করো যে তুমি এক্সট্রা প্রিপারেশন নিতে পারো, কিছু কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করতে পারো, অথবা বিগত বছর যারা এক্সাম দিয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের যে নোট শিট তোমরা এগুলো কালেক্ট করে রাখতে পারো ফর বেটার ইউটিলাইজেশন অফ ইউর টাইম। আচ্ছা, এরপরে আসি তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেহেতু টোটাল 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, 5টা সাবজেক্টের মধ্যে প্রিপারেশন কিছু ডিফারেন্স আছে। তো সেখান থেকে আমি যদি বলতে চাই, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টা মেইন সাবজেক্ট, এই 3টা মেইন সাবজেক্টের প্রিপারেশনের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো। তোমাদের বোর্ডে বিভিন্ন সময় যেসব কোয়েশ্চেন এসেছে এমসিকিউ বেসড, সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো। কেননা বিগত বছর কোয়েশ্চেন অ্যানালাইজ করে আমরা দেখেছি যে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন থেকে হুবহু প্রশ্ন এসেছে। তো কেন এই টাইমটা তুমি ইউটিলাইজ করবে না? অবশ্যই করবে। এছাড়া মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ডেন্টাল এক্সাম, বিভিন্ন ভর্তি পরীক্ষার এক্সামে বিগত বছর যেসব প্রশ্ন এসেছে এগুলো কিন্তু দেখা যায় হুবহু চলে আসে। তো এই সকল প্রশ্নে কিন্তু একটু জোর দিতে হবে তোমাদেরকে। এরপর আসে অনুশীলনের অনুশীলনের প্রশ্ন থেকেও হুবহু প্রশ্ন আসতে দেখা গেছে বিগত বছরে, তো এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরে আসি, যদি তুমি কেমিস্ট্রি ফিজিক্সের কথা বলো, কেমিস্ট্রি ফিজিক্সে কিন্তু কিছু ম্যাথ বেসড কোয়েশ্চেন আসে, প্রতি বছরই আসে এবং এই ম্যাথ বেসড প্রশ্নগুলো এমন আসে যেগুলো তুমি হাতে কলমে করতে পারবে, অর্থাৎ খুব বেশি কমপ্লেক্স কোনো কিছু আসে না। সো বেসিক সূত্রগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো এবং এখান থেকে হ্যান্ড ক্যালকুলেশন যদি তুমি শিখে রাখতে পারো, এটা তোমার জন্য কিন্তু পরবর্তীতে হেল্পফুল হতে পারে। এছাড়া যদি আমি ইংলিশ আর জেনারেল নলেজের কথা বলি, ইংলিশ আর জেনারেল নলেজের ক্ষেত্রে তোমরা বিভিন্ন কোচিং বলো, বিভিন্ন রুটিন ওয়াইজ যদি তোমরা পড়াশোনা করো, আসলে 3 মাস এনাফ টাইম, শেষ হয়ে যায়। আর ইংলিশে কিছু ভোকাবুলারি টাইপ কোয়েশ্চেন থাকে যেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। সেগুলোর জন্য তোমরা বিগত বছরের বিসিএস প্রশ্ন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি যেখানে ইংলিশের ওপরে কোয়েশ্চেন হয়, সেই ইংলিশ কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা সলভ করতে পারো। হুবহু প্রশ্ন না পেলেও দেখা যায় আশেপাশে বা রিলেটেড প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাও তখন। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু বুক লিস্টটা বলে দিই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা ফর বায়োলজি তোমরা বোটানির জন্য হাসান স্যার, জুলজির জন্য তোমরা আজমল স্যার এবং কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যার, আর ফিজিক্সের জন্য ইসাক স্যার। এই কয়েকটা বই তোমরা মেইন বই ধরে পড়াশোনা করতে পারো এবং এক্সট্রা রাইটারের যে ব্যাপার, এক্সট্রা রাইটারের ক্ষেত্রে তোমরা বায়োলজিতে মাজেদা ম্যাডাম, আলিম স্যারের বই, আর কেমিস্ট্রির জন্য মেইনলি কবির স্যারের বই যদি তোমরা এক্সট্রা করে পড়তে চাও পড়তে পারো। বাট কোনো নেসেসারি নেই যে এক্সট্রা রাইটারের বই না পড়লে তুমি চান্স পাবেই না বা এক্সট্রা রাইটার বই পড়তেই হবে, এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কারণ তুমি এক্সট্রা ইনফো
কিন্তু তুমি যেই টিচারের কাছেই পড়ো না কেন বা যে কোচিং সেন্টারেই পড়ো না কেন, সেখান থেকে কিন্তু তোমাদের এক্সট্রা ইনফোগুলো কালেক্ট করে দেওয়া হয় বা প্রোভাইড করা হয়। তোমরা যদি সেগুলোই বইয়ে এক্সট্রা করে তোমরা অ্যাটাচ করে নাও, তোমাদের কিন্তু এক্সট্রা একটা বই পড়ার কিন্তু খুব একটা বাধ্যবাধকতা নেই এখানে। ইনফ্যাক্ট আমি নিজেও এক্সট্রা রাইটার বই কিনে লাইন ধরে ধরে পড়ার টাইম পাইনি। আসলে 3 মাস খুবই কম সময় থাকে। এই 3 মাসের মধ্যেই তোমাদেরকে ফুল সিলেবাস কভার করতে হয়, এছাড়া ইংলিশ পড়তে হয়, জেনারেল নলেজ পড়তে হয় এবং বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে হয়। এই শর্ট টাইমের মধ্যে আমি মনে করি মেইন বইটাই তুমি ভালো করে পড়ো, এবং মেইন বইটা পুরোটা পড়ার পরে যদি তোমার কাছে মনে হয় যে মেইন বই পড়ার পরে আমার কাছে প্রচুর সময় আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই পড়তে পারো, কিন্তু মেইন বইকে প্রাধান্য দেওয়াটা কিন্তু খুবই জরুরি এক্ষেত্রে। আচ্ছা, এবার আসি সাবজেক্ট ওয়াইজ তোমরা কীভাবে পড়াশোনা করবে বা কীভাবে পড়াটাকে আগাবে। তো সবার প্রথমে বায়োলজি দিয়েই শুরু করি। বায়োলজি কোনো কিছুই আসলে বাদ দেওয়ার মতো না, কারণ প্রতিটা জিনিসই তোমাকে পরবর্তীতে পড়তে হবে। যদি তুমি মেডিকেল সেক্টরে কন্টিনিউ করো, ইউ গোনা বি আ ডক্টর ইন ফিউচার, তো জিনিসটা তোমাকে মাথায় রেখেই পড়াশোনা করতে হয়। তো প্রথমে আসি, স্টেপ 1 হিসেবে আমি বলতে পারি পুরো বইটাকে ভালো করে রিডিং দাও। যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাহলে পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ দাও, এবং রিডিং পড়ার পর যেহেতু তোমরা একাডেমিকেও এই চ্যাপ্টারগুলো নিয়ে পড়াশোনা করেছো, তো এই জিনিসটা আসলে তোমাদের জন্য ইজি হবে। পুরো চ্যাপ্টারটাকে একবার রিডিং দেওয়ার পরে তোমরা একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে বিগত বছরে কী ধরনের কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে হয়েছে সেটা যদি তোমরা একটু দেখে নাও, তোমাদের কাছে আসলে একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতে হবে মেইন এক্সামে। তো এই কাজটা করতে পারো। এছাড়া যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে তোমার বই রেডি করা। তুমি যে বইটা পড়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাবে, সেই বইটা অবশ্যই তোমাকে রেডি করে নিতে হবে। কিভাবে? তুমি যখন বইটা প্রথমে পড়বে, তুমি মার্ক করবে কোন লাইনটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা তুমি মার্ক করে রাখতে পারো। এছাড়া এক্সট্রা ইনফরমেশন যেখানে যেটা পাচ্ছ, জাস্ট তুমি একটা এক্সাম দিয়ে আসতে পারো, যে ভুলগুলো তোমার হচ্ছে সেগুলো তুমি বইয়ে মার্ক করে রাখতে পারো। যে লাইনগুলো টিচাররা বলছে বারবার ইম্পর্টেন্ট, সেই লাইনগুলো তুমি মার্ক করে রাখতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন কোচিং করতাম, বিশেষ করে আমি যে কোচিং সেন্টারে পড়তাম, সেখান থেকে যে এক্সট্রা নোট বা সাজেশন ওয়াইজ যে বইগুলো দেওয়া হতো, সেই বই থেকে আমি কেটে কেটে বইয়ে জাস্ট স্টিকি গ্লু দিয়ে ওই পেজগুলো জাস্ট অ্যাডজাস্ট করে রাখতাম, যাতে পরীক্ষার আগের রাতে আমি যখন পড়বো তখন পুরো বইটা আমার কাছে যেন একটা নোট মনে হয়। এবং এই জিনিসটা আসলে আমাকে খুব হেল্প করেছে, কারণ আমাকে বারবার 2-3টা বই একসাথে অ্যাডজাস্ট করে পড়তে হয়নি। তো এই কাজটা তোমরাও করতে পারো, এটা একটা বিষয়। আর বায়োলজিতে যেহেতু 30 মার্কস থাকে, তো তোমাকে অবশ্যই এখান থেকে 25+ এনশিওর করতে হবে, ইনক্লুডিং নেগেটিভ মার্কিং। আর নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা অবশ্যই মাথায় রেখে তোমাকে পরীক্ষা দিতে হবে, যেহেতু নেগেটিভ মার্কিং প্রতি 4টা কোয়েশ্চেন ভুল করার জন্য তোমাকে 1 মার্ক নেগেটিভ হবে। সো সেই জিনিসটা মাথায় রেখে তোমাকে চিন্তা করতে হবে যে অ্যাটলিস্ট 25 বায়োলজিতে। এরপর আসি কেমিস্ট্রি সাবজেক্টটা, যেহেতু কেমিস্ট্রি মেইন বই আমাদেরকে পড়তে হয়, তো কেমিস্ট্রি মেইন বই তোমার রিডিং দেওয়ার পাশাপাশি তোমাকে ছোটোখাটো ম্যাথও করতে হতে পারে। এবং কেমিস্ট্রি বিশেষ করে হাজারিনাক স্যারের বইতে আমরা দেখতাম যে প্রত্যেকটা টপিকের লাস্টে MCQ ওয়াইজ কিছু কোয়েশ্চেন থাকতো। তো ওই কোয়েশ্চেনগুলো বিভিন্ন সময় কিন্তু হুবহু দেখা যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভুলেও অ্যাভয়েড করা যাবে না। এছাড়া অনুশীলনের কোয়েশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে। আমি যদি বলি যে কেমিস্ট্রিতে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা না দেখে পরীক্ষা হলে যাওয়াই যাবে না, সেটা হচ্ছে অনুশীলনের কোয়েশ্চেন থেকে কিন্তু অলমোস্ট মোর অর লেস 40% চলে আসে, কিছু কিছু বছরে বেশিও আসে। তো এই প্রশ্নগুলো কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, প্রতিটা প্রশ্ন তুমি সলভ করবা। আর কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে একটা টিপস হিসেবে যদি আমি বলি, যে কোয়েশ্চেন সলভের পাশাপাশি তুমি ছোটো করে লিখে রাখতে পারো যে কোয়েশ্চেনটা আসলে কীভাবে তুমি প্রথমবার সলভ করেছিলে। এরপরে যখন তুমি রিভাইজ করবে, তখন ওই জিনিসটা তোমার সাথে সাথে ক্যাচ হয়ে যাবে, এবং রিভিশনের সময় দেখবে তোমার টাইমটা খুব কম লাগবে। এরপরে আসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ তো অবশ্যই করতে হবে, অ্যাটলিস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের লাস্ট 10 বছর এবং ডেন্টালের লাস্ট 10 বছর, এই 20 সেট কোয়েশ্চেন তোমাকে অবশ্যই মাথার মধ্যে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এটা অবশ্যই মাস্ট ডু একটা কাজ আর কি। এরপর আসি ফিজিক্স। মেডিকেল অ্যাডমিশনের সব থেকে সহজ কোয়েশ্চেন হয় ফিজিক্স থেকে, কেননা ফিজিক্সে মেইন পড়াশোনায় আসলে ম্যাথ বেসড, যেখানে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন বেসড ম্যাথগুলো দিচ্ছে। তো অবশ্যই ম্যাথগুলো এমন কোনো ম্যাথ আসবে না যেটা তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হয়।
সো এই জিনিসটা মাথায় রাখবা। আর হচ্ছে ফিজিক্সের জন্য তো দাগানো লাইন আমরা অবশ্যই পড়তে বলি। এছাড়াও তোমার যদি একাডেমিকে পড়া থাকে এটা তো খুবই ভালো, আর যদি না থাকে তুমি চেষ্টা করবে অবশ্যই যে সকল লাইন তোমার টিউটররা বলো, টিচাররা বলো, তোমার বড় ভাইয়া পুরা গাইডলাইন দিচ্ছে, সেই সকল লাইন তুমি অবশ্যই মার্ক করে করে পড়বে। আর বিগত বছরের কোয়েশ্চেন তো অবশ্যই সলভ করতে হবে। আর হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে অনেক সময় কিছু ট্রিকি কোয়েশ্চেন দিয়ে দেয়, হ্যাঁ না কোনটি নয়, এই ধরনের কোয়েশ্চেন মাথায় রেখে তোমাকে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এবং ফিজিক্সে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন একক থাকে, মাত্রা থাকে, তারপর বিভিন্ন ধরনের সূত্র থাকে। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যেও, কারণ এই জিনিসগুলো কিন্তু মানে বিগত বছরে ভুল হয়েছে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যদি সহজ জিনিস ভুল করো, তোমার কিন্তু চান্স পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়, কারণ কখনোই সহজ জিনিস ভুল করা যাবে না। সহজ জিনিস যেটা তুমি ভুল করবে সেটা বাকি হাজার হাজার স্টুডেন্ট পারবে। সো কম্পিটিশনটা যেখানে অনেক বেশি, সেখানে ভুল জিনিস মানে সহজ জিনিস তো ভুল করার কোনো প্রশ্নই আসে না। এরপরে আসি হচ্ছে ইংলিশ আর জেনারেল নলেজ। ইংলিশ আর জেনারেল নলেজের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যেই কোচিংয়েই পড়ো না কেন, যেই ভাইয়া বা আপুর কাছে পড়ো না কেন, তিনি অবশ্যই তোমাকে রুটিন ওয়াইজ জেনারেল নলেজ আর ইংলিশ পড়াবেন। তো এই জিনিসগুলো তোমরা রুটিন ওয়াইজ যদি শেষ করতে পারো, তোমাদের জার্নিটা কিন্তু খুবই স্মুথ হয়। যেমন বিশেষ করে দেখা যায় যে জিনিসটা তুমি রুটিন পড়াশোনার মধ্যে থেকে স্কিপ করে যেতে চেষ্টা করবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত ওই জিনিসটা কখনোই শেষ হবে না, আর তোমার ওটা ল্যাকিংস থেকেই যাবে। এই জন্য চেষ্টা করবে রুটিন ওয়াইজ যে পড়াশোনাগুলো তোমাদের করতে হবে সেগুলো অবশ্যই টাইম ওয়াইজ করবে, এবং টাইমের মধ্যে শেষ করলে একটা ফ্লো থাকবে। এবং যখন তুমি রিভাইজ করতে যাবে, তোমার কাছে কিন্তু মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমি আগেও পড়েছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, ভাইয়া বা আপুরা বলেছিল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ইংলিশের কিছু স্পেসিফিক টপিক থেকে আসলে প্রতি বছর কোয়েশ্চেন হয়। যেমন গ্রামারের মধ্যে আমি বলতে পারি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, টেন্স, তারপর হচ্ছে বিভিন্ন ভার্ব রিলেটেড যেসব টপিক আছে। এরপরে হচ্ছে ভোকাবুলারি, স্পেলিং, তারপর হচ্ছে কারেক্টিং মিস্টেক, প্রোভার্ব, এগুলো থেকে কিন্তু বিগত বছরে প্রচুর কোয়েশ্চেন আসে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে গুরুত্ব, সেটা সম্পর্কে তো আসলে বলে শেষ করাই যাবে না। তো এইসব সিলেক্টিভ টপিক যেগুলো থেকে বিগত বছর প্রচুর প্রশ্ন আসে, সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। আর হচ্ছে জেনারেল নলেজের ক্ষেত্রে আমি যদি বলি, জেনারেল নলেজে বিগত বছরের বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, গুচ্ছ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় যেসব প্রশ্ন আসে, সেসব প্রশ্ন তোমাকে সলভ করে যেতে হবে। এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করার চেষ্টা করবে, এবং কখনোই চেষ্টা করবে না যে কোনো পড়া জমিয়ে রাখতে, কারণ এই জমানো পড়াগুলো শেষ করার আসলে কোনোই সময় নেই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য খুবই কম সময় পাচ্ছ তোমরা, সেখানে যদি কোনো জিনিসের ল্যাকিংস থেকে যায়, এটা রিকভার করা কিন্তু নিয়ারলি ইম্পসিবল, এটা আসলে হয়ই না। আচ্ছা, এবার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমি শেষ করি। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আশা করি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবে তাদের জন্যই না, বাকি সবার জন্য হেল্পফুল হবে। সেটা হচ্ছে যে কোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো কম্পিটিটিভ এক্সাম, যেমন হচ্ছে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বলো, কোনো কুইজ কম্পিটিশন থেকে শুরু করে বলো, যে কোনো কোয়েশনে তোমাকে ফার্স্টে অ্যানালাইজ করতে হবে প্রশ্নটা তোমার কাছে কেমন লাগছে, কোয়েশ্চেনটা কি খুব কঠিন হয়েছে। প্রশ্ন যদি কঠিন হয়, শুধু তোমার জন্য না, সবার জন্য কঠিন হবে। তোমার জন্য কঠিন হবে কখন? যখন তুমি প্রিপারেশনটা ভালো করে নিতে পারছো না, বা সময়ের অভাবে তুমি পুরোটা মানে তোমার মন মতো প্রিপারেশন হচ্ছে না, তখন তোমার কাছে কঠিন মনে হবে। কিন্তু তুমি যদি প্রপারলি প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাও, তোমার জন্য প্রশ্ন যদি কঠিন হয়, বাকি হাজার হাজার স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য সেটা কঠিন হওয়ার কথা, শুধু তোমার একার জন্য না। এই জিনিসটা মাথায় রাখবে। যদি প্রশ্ন খুব কঠিন হয়, তখন তুমি একটা আন্দাজ মতো কাটমার্ক হিসাব করে ওই কাটমার্কের ওপরে যেন তোমার মার্কসটা থাকে, সেটা পরীক্ষার হল থেকে এনশিওর করে আসবা। ফর এক্সাম্পল, যদি কোয়েশ্চেনটা হাতে নিয়ে তোমার মনে হয় যে প্রশ্ন খুব কঠিন হয়েছে, হ্যাঁ, কাটমার্ক 65 থেকে 70-এর আশেপাশে হতে পারে, তুমি চেষ্টা করবা তোমার মানে হচ্ছে 70+ কনফার্ম করে পরীক্ষার হল থেকে আসার, যে আমি যদি পরীক্ষা দিয়ে চিন্তা করি যে আমি অবশ্যই 70+ পাবো, তাহলে তোমার দরকার একটা সিট। তোমার কখনোই ফার্স্ট হওয়া মেইন উদ্দেশ্য থাকে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা বিগত বছরে যে ভাইয়া আপুরা ফার্স্ট হয়েছেন, বা আমাদের ব্যাচে যারা ফার্স্ট হয়েছিল, সে কিন্তু অবশ্যই চিন্তা করেনি সে ফার্স্ট হবে। তোমার মেইন টার্গেট থাকবে তোমার সিটটা কনফার্ম করা।
আর এটা পরীক্ষার হল থেকে তোমাকে কনফার্ম করে আসতে হবে, কারণ পরীক্ষার হলে খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত তোমার কিছু করার থাকবে। তুমি যদি সেটা কোয়েশ্চেন অ্যান্সার থেকে শুরু করে বলো, প্রিপারেশন থেকে শুরু করে বলো, প্রিপারেশন তো তুমি এখনই নিচ্ছ। আর পরীক্ষার হলে খাতা জমা দেওয়ার পরে তোমার হাতে আর কিছুই থাকবে না, সেখানে তোমাদের মহান সৃষ্টিকর্তা আর হচ্ছে তোমাদের ভাগ্য এসব জিনিসই কাজ করবে, এছাড়া তোমার কাছে কিছুই করা থাকবে না। তাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা অ্যাপিয়ার করতে চাও এবং একদম ডক্টর হওয়ার স্বপ্ন নিয়েই তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছ, আমি বলবো তোমাদের যতটুকু সাধ্যের মধ্যেই প্রিপারেশন নেওয়া শুরু করো, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। এছাড়া আরেকটা জিনিস যদি আমি ইনক্লুড করতে চাই যে মেইন বইয়ের গুরুত্ব আসলে কতটুকু। আমি অনেককে দেখেছি, ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডরাই আমার ফ্রেন্ডদের কাছ থেকেই শোনা যে তারা আসলে মেইন বই পড়েইনি। বায়োলজির কথা যদি বলি, বায়োলজির যে অ্যাসেসমেন্ট এক্সট্রা বুকস থাকে, যেমন রেটিনাতে রেটিনা ডাইজেস্ট, উন্মেষে সম্ভবত মেডিট্রিক্স, এ ধরনের বিভিন্ন বই থাকে, ওখানে খুবই সুন্দর করে গোছানো টপিকগুলো থাকে। আই অ্যাগ্রি। তো যাদের বেসিকটা খুব ভালো থাকে তাদের জন্য এসব সহায়ক বই পড়েও আসলে খুব বেনিফিটেড তারা হয়েছে। কিন্তু যাদের একাডেমিকে বেসিক খুব ভালো একটা ছিল না, তোমরা চাচ্ছ যে অ্যাডমিশনের পিরিয়ডটাকেই তোমরা ভালোভাবে কাজে লাগাতে চাও, তো সেক্ষেত্রে আমি বলবো মেন বইটাকে গুরুত্ব দাও এবং প্রচুর কোয়েশ্চেন সলভ করো, কারণ কোয়েশ্চেন সলভ করার উপরে আসলে কোনো কিছুই হতে পারে না। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে কোয়েশ্চেন যে প্রশ্নটা তুমি সলভ করে গেছো, এবং এমনও হতে পারে যে কোয়েশ্চেনটা তুমি মাত্র সলভ করে গেছো সেটাই তোমার পরীক্ষায় এসেছে। এবং কোয়েশ্চেন সলভ করলে তোমার হচ্ছে যে এমসিকিউ, যেহেতু 1 ঘন্টা টাইম থাকে, 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে 60 এমসিকিউ মার্ক করে আসতে হয়, এবং তোমার যদি মেন্টাল প্রিপারেশন না থাকে তুমি পরীক্ষার হলে যে অবশ্যই নার্ভাস হয়ে যাবা, এবং এই কাজটা করা যাবে না, কারণ নার্ভাস হয়ে গেলেই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কনফিউশন সলভ করে দেওয়ার। এবং অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এবং ভবিষ্যতে ডক্টর হওয়ার পরিকল্পনা করছো, ভবিষ্যৎ ডাক্তার, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।